আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। ঈদের পর আপনাদের সামনে আবারও চলে আসলাম আমি, আপনাদের ওমায়ের ভাইয়া। আপনারা জানেন আপনাদের অনেক দিন ক্লাস দেওয়া হয় না, অর্থাৎ আপনাদের ক্লাস বন্ধ ছিল। তা আমরা চিন্তা করলাম যে আর গর্তে লুকিয়ে থাকা যাবে না, আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের ক্লাস নিতে হবে। তার ধারাবাহিকতায় আমি চলে আসলাম আজকে তোমাদের সামনে সিভিক্স ক্লাস নিয়ে। যদিও আমি অর্থনীতি পড়িয়ে থাকি, বাট আমি সিভিক্সও পড়াই আমার পেড বেসিস। তো তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের পৌরনীতি ও সুশাসনের প্রথম অধ্যায়টা পড়াবো। অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা এই অধ্যায়টার নাম আমরা যদি দেখি, পৌরনীতি সুশাসন পরিচিতি, অর্থাৎ পৌরনীতি সুশাসন পরিচিতি কি। তো আমরা যদি দেখি পৌরনীতি সুশাসন পরিচিতি চ্যাপ্টারটা যদি আমরা পড়ি, সেখানে আমাদেরকে জানতে হবে প্রথমে পৌরনীতির ধারণা ও সংজ্ঞা, অর্থাৎ পৌরনীতি কি এবং এর ধারণাটা কি এবং এর সংজ্ঞাটা কি। ঠিক আছে, তো চলো। পৌরনীতির ধারণা ও সংজ্ঞা। স্যার, বলা হচ্ছে পৌরনীতির ধারণা ও সংজ্ঞা জিনিসটা কি। দেখা যাচ্ছে নাগরিক, যে আমরা একটু লিখি, আমাদের সাথে একটু লিখেন, নাগরিক জীবনের সাথে সম্পর্কিত, নাগরিক জীবনের সাথে সম্পর্কিত, নাগরিক জীবনের সাথে সম্পর্কিত, নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয় জাতীয় এবং রাষ্ট্রীয়, স্থানীয় জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নিয়ে, স্থানীয় জাতীয় বা আন্তর্জাতিক স্থানীয় জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নিয়ে কি করা হয়, আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে, আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে সিভিক্স বা পৌরনীতি বলা হয়। অর্থাৎ জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে আমরা কি বলি? পৌরনীতি বলি। পৌরনীতি বলি। স্যার একটু কল রিসিভ করে বলেন, ক্লাস দিচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ইতিমধ্যে হয়তো বা বোর্ডে লক্ষ্য করেছেন পৌরনীতি কাকে বলে, সেই সংজ্ঞাটা আমরা যেহেতু লিখতেছি একটু লক্ষ্য করুন। অর্থাৎ দেখেন, বলা হচ্ছে নাগরিক জীবনের সাথে সম্পর্কিত কি কি বলা হয়েছে, স্থানীয় জাতীয় বা আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে। অর্থাৎ আপনার জ্ঞানের যে শাখা স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আলোচনা করে তাকে আমরা কি বলবো? পৌরনীতি বলি। অর্থাৎ এখানে আপনাকে তিনটা জিনিস জানতে হবে, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক। এখানে জাতীয় বলতে আপনার দেশের মধ্যে বোঝায়, কোথায়? আপনার দেশের মধ্যে বোঝায়। এবং আন্তর্জাতিক যেটা, সেটা হচ্ছে আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী, অর্থাৎ পুরো বিশ্বব্যাপী, পুরো কি ব্যাপী? বিশ্বব্যাপী। এই তিনটা শাখা, যে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে আপনার পৌরনীতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝে গেছো পৌরনীতি কাকে বলে। এবার আমরা চলে যাব পৌরনীতির প্রকারভেদে। দেখতে পাচ্ছ তোমরা হোয়াইট বোর্ডে, লক্ষ্য করো পৌরনীতিকে আমরা কয় ভাগে ভাগ করি। অর্থাৎ আমরা যদি সিভিক্স লিখি এই পাশে লিখি, তাহলে আমরা যদি সিভিক্সকে সিভিক্সকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করে থাকি। তাহলে দেখো, সেটা হচ্ছে, একটা হচ্ছে নাগরিক আর একটা হচ্ছে নগর রাষ্ট্র। একটা কি স্যার? একটা হচ্ছে নাগরিক আর একটা হচ্ছে কি? নগর রাষ্ট্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি নাগরিক আর একটা হচ্ছে কি নগর রাষ্ট্র। তোমরা হয়তো বা নিশ্চয় দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে, এটা হচ্ছে নাগরিক আর একটা হচ্ছে কি নগর রাষ্ট্র। তো এই সিভিক্স হচ্ছে এই দুটো জিনিস নিয়ে গঠিত। তার মানে আমরা বলতে পারি পৌরনীতিকে আমরা কয় ভাগে ভাগ করি? স্টার মার্ক দিয়ে দিকে লিখো, পৌরনীতিকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়। এই যে
পৌরনীতিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, একটা নাগরিক, আরটা হচ্ছে নগর রাষ্ট্র। একটা নাগরিক আরটা কি স্যার, আরটা হচ্ছে নগর রাষ্ট্র। তাহলে বুঝতে পেরেছেন, একটা নাগরিক আরটা হচ্ছে নগর রাষ্ট্র। তাহলে এই দুইটা জিনিস মিলে কি হয়, পৌরনীতি গঠন করা হয়। আবার আপনাকে এখান থেকে আমরা আবার আরও দুটি জিনিস বের করব। তার মধ্যে থেকে আবার এই যে নাগরিক জিনিসটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই পৌরনীতিকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি নাগরিক, একটা হচ্ছে নগর রাষ্ট্র। আবার এই নাগরিককে কয় ভাগে ভাগ করা হয়, তার নাগরিককে দুই ভাগে বিভক্ত করা হয়। আবার এই নাগরিককে কয় ভাগে বিভক্ত করা হয়, দুই ভাগে বিভক্ত করা হয়। আবার এই নাগরিককে কয় ভাগে বিভক্ত করা হয়, দুই ভাগে বিভক্ত করা হয়। তো আমরা প্রথমত দেখব যে আমাদের এই নাগরিক জিনিসটা কি স্যার। নাগরিক জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি নাগরিক হচ্ছে একটি রাষ্ট্রের অধীনভুক্ত জনগণ, যারা হচ্ছে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্র থেকে তাদের কিছু সুযোগ সুবিধা ভোগ করে থাকে, তাদেরকে আমরা কি বলবো, নাগরিক বলবো। আর নগর রাষ্ট্র কি, নগর রাষ্ট্র হলো স্যার, নগর রাষ্ট্র হলো এমন একটি স্বাধীন দেশ যেখানে সে কি করে থাকে স্যার। প্রথমে আমরা নাগরিক বলছিলাম, এরপর হচ্ছে নগর রাষ্ট্র হচ্ছে এমন একটি পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসাবে কাজ করে যাদের কি রয়েছে, যাদের নিজস্ব সরকার আইন রয়েছে, নিজস্ব সরকার আইন এবং নিজস্ব সীমানা নিয়ে গঠিত। তার মানে আমরা বুঝতে পেরেছি নাগরিক কি এবং নগর রাষ্ট্র কি। তাহলে বুঝতে পারছেন। এবার আসো আমরা একটু এই যে নাগরিককে আমরা কয় ভাগে ভাগ করি সেই জিনিসগুলো আমরা একটু দেখব। নাগরিককে আমরা কয় ভাগে ভাগ করি সেটাও আমরা একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি নাগরিককে দুই ভাগে বিভক্ত করা হয়। নাগরিককে কয় ভাগে বিভক্ত করা হয়, দুই ভাগে। একটা হচ্ছে নাগরিক দিককে তাহলে কি নাগরিককে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাগরিক অধিকার, একটা হচ্ছে কি নাগরিক কর্তব্য। নাগরিক কি, কর্তব্য। তাহলে নাগরিককে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাগরিক অধিকার, আরটা হচ্ছে কি নাগরিক কর্তব্য। তো বুঝতে পেরেছেন, একটা কি নাগরিক অধিকার, আরটা হচ্ছে কি নাগরিক কর্তব্য। এবার আসেন এই যে নাগরিকের কিছু দিক রয়েছে, এই নাগরিকের এই দিকগুলোকে আবার তিন ভাগে বিভক্ত করা হয়। নাগরিকের এই দিকগুলোকে কয় ভাগে বিভক্ত করা হয়, তিন ভাগে বিভক্ত করা হয়। আমরা এই নাগরিক দিকের আলোচনা যাওয়ার আগে আমরা একবার দেখব আমরা জানি নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পৌরনীতি বলে। এরপর দেখবো আমরা পৌরনীতি কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে নাগরিক এবং নগর রাষ্ট্র নিয়ে পৌরনীতিকে বিভক্ত করা হয়। এই যে আবার এই নাগরিককে কয় ভাগে বিভক্ত করা হয়, দুই ভাগে। একটা হচ্ছে অধিকার আর একটা হচ্ছে কর্তব্য। বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব এই যে নাগরিকের দিক, এই নাগরিকের দিককে কয় ভাগে বিভক্ত করা হয়। আমরা জানি নাগরিকের দিককে তিন ভাগে বিভক্ত করা হয়, অর্থাৎ নাগরিকের অতীত দিক, বর্তমান দিক এবং ভবিষ্যৎ দিক। তো আসো আমরা একটু হোয়াইট বোর্ডে নোটটা করে দিই। তো বলতেছি এবার নাগরিকের যে দিকগুলাকে তিন ভাগে বিভক্ত করা হয় সেই দিকগুলো আমরা একটু লিখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, নাগরিক দিককে তিন ভাগে বিভক্ত করা হয়। নাগরিক দিককে কয় ভাগে বিভক্ত করা হয়, তিন ভাগে। আমার সাথে সাথে একটু লিখে ফেলো, নাগরিক দিককে তিন ভাগে বিভক্ত করা হয়। কয় ভাগে, তিন ভাগে বিভক্ত করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা কি বললাম, নাগরিক দিককে কয় ভাগে বিভক্ত করা হয়, তিন ভাগে বিভক্ত করা হয়। আমরা একটু লিখি, নাগরিক দিকের প্রথমটা হচ্ছে অতীত দিক। প্রথমটা কি দিক, অতীত দিক। এবং দ্বিতীয়টা হলো বর্তমান দিক। দ্বিতীয়টা কোন দিক, বর্তমান দিক। এবং তিন নম্বরটা হচ্ছে ভবিষ্যৎ দিক। তিন নম্বরটা কি দিক, ভবিষ্যৎ দিক। অর্থাৎ অতীত দিক বলতে নাগরিক অতীতে কেমন ছিল সেগুলোকে নিয়ে আলোচনা করা হয়, এবং বর্তমানে কেমন ছিল, ভবিষ্যতে কেমন ছিল সেই বিষয়েও আলোচনা করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাগরিক দিককে কয় ভাগে ভাগ করা হয়, তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অতীত দিক, একটা হচ্ছে বর্তমান দিক, একটা হচ্ছে ভবিষ্যৎ দিক। তাহলে আমরা কি বলতে পারবো নাগরিক দিককে কয় ভাগে ভাগ করা হয়, তিন ভাগে। নাগরিকের অতীত দিক, বর্তমান দিক এবং ভবিষ্যৎ দিক। তো এর মাঝে আমরা একটু কথা বলবো তোমাদের সাথে, সেটা হচ্ছে আমাদের ওমাইস টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং ওমাইস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। ওমাইস টিউটোরিয়াল এসএসসি অ্যান্ড এইচএসসি দুটো চ্যানেল আছে। তো যারা আমাদের এই ক্লাসটি যেখান থেকে দেখছো, তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটা ফলো দিয়ে অবশ্যই ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দেবা। তো যে যেখান থেকে দেখছো যদি আমার ক্লাসটা করে উপকৃত হও তাহলে অবশ্যই শেয়ার করে দেবা, ঠিক আছে। তো চলো আমরা এবার চলে যাব এই যে নাগরিক দিককে আমরা কয় ভাগে ভাগ
করছি সেটা আমরা জেনে গেলাম। এখন যাব আমরা নাগরিক রূপকে কয় ভাগে ভাগ করা হয় সেটা একটু আমরা জানবো। আমরা হোয়াইট বোর্ডে একটু লক্ষ্য করি, নাগরিক রূপকেও 3 ভাগে ভাগ করা হয়। নাগরিক রূপকে কয় ভাগে ভাগ করা হয়? নাগরিক রূপকেও 3 ভাগে ভাগ করা হয়। নাগরিক রূপকে 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে ভাগ করা হয়। তার নাগরিক রূপকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। তাহলে সেগুলো সেই রূপগুলা কি কি, অর্থাৎ তার রূপগুলাকে যে 3 ভাগে ভাগ করেছি আমরা, সেগুলো আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। এখন তুমি বলতে পারো স্যার কীভাবে শিখলাম? ওই যে আমরা সংজ্ঞায় দেখলাম না, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক রূপ। এই যে স্থানীয় এবং জাতীয় আন্তর্জাতিক রূপগুলো একটু আমরা দেখব। নাগরিক রূপকে প্রথমে আপনাকে জানতে হবে দিককেও 3 ভাগে, রূপকেও 3 ভাগে। এখন আসেন সেই দিককে, ইককে, রূপকে সেগুলো একটু আমরা একটু দেখি। এই রূপকে যে 3 ভাগে ভাগ করছি সেগুলো একটু একটা দেখি। একটা হচ্ছে নাগরিকের স্থানীয় রূপ। নাগরিকের কী রূপ? স্থানীয় রূপ। নাগরিকের স্থানীয় রূপ। তাহলে নাগরিকের কী রূপ? স্থানীয় রূপ। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কি নাগরিকের জাতীয় রূপ, অর্থাৎ নাগরিকের জাতীয় রূপ। 3 নম্বরে আমরা যেটা দেখতে পাই নাগরিকের স্থানীয়, জাতীয় এবং নাগরিকের আন্তর্জাতিক রূপ। নাগরিকের আন্তর্জাতিক রূপ। নাগরিকের আন্তর্জাতিক রূপ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তোবা হোয়াইট বোর্ডে লক্ষ্য করেছো যে আমরা নাগরিকের দিক বা বলো নাগরিকের যে এই যে নাগরিকের দিক রূপকে 3 ভাগে ভাগ করেছি, সেটাও আমরা লিখলাম যে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাগরিকের স্থানীয় রূপ, একটা হচ্ছে নাগরিকের জাতীয় রূপ, একটা হচ্ছে আন্তর্জাতিক রূপ। এখন তোমার কথা হচ্ছে নাগরিকের স্থানীয় মানে কি স্যার, জাতীয় মানে কি, আন্তর্জাতিক মানে কি? আমি এর আগেও পড়ছি, আরেকবার রিক্যাপ করছি। স্থানীয় মানে হচ্ছে আপনি যেখানে বসবাস করেন, আপনি কোথায় যেখানে বসবাস করেন বা যে এলাকায় বসবাস করেন। আমি লিখলাম এখানে এলাকা ভিত্তিক বা আপনার যে এখানে আপনি বসবাস করেন। আর জাতীয় হচ্ছে, এটা হচ্ছে কি আপনার দেশ ভিত্তিক। আর আন্তর্জাতিক জিনিসটা হচ্ছে পুরো বিশ্ব, পুরো বিশ্বকে বোঝানো হয়, পুরো বিশ্বকে বোঝানো হয়। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি বলতে পারবো নাগরিক রূপকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। প্রথমত নাগরিকের স্থানীয় রূপ এবং নাগরিকের জাতীয় রূপ এবং আন্তর্জাতিক রূপ। তো আপনাদের কি ক্লিয়ার হয়ে যাবে? তাহলে আমরা একটু রিক্যাপ করি। প্রথমত আমরা পৌরনীতিকে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে নাগরিক আর একটা হচ্ছে নগর রাষ্ট্র। নাগরিক কাকে বলছি? যার যে জাতি বা জনগোষ্ঠী একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে থাকে, এবং সে রাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে, তাকে আমরা নাগরিক বলি। এবং নগর রাষ্ট্র কাকে বলি? নগর রাষ্ট্র হচ্ছে সেই জিনিস যেখানে কোনো একটা রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড আছে, স্বাধীনতা আছে, নির্দিষ্ট সীমানা আছে, তাকে আমরা কি বলবো? নগর রাষ্ট্র বলবো। আবার আমরা যে পৌরনীতি অর্থাৎ সিভিক্সকে আমরা 2 ভাগে ভাগ করছিলাম, সেই জিনিসগুলোর শুরুতে আমরা বলছিলাম কি এটা নাগরিককে আমরা কয় ভাগে ভাগ করছি? আবার 2 ভাগে, তার অধিকার এবং কর্তব্য নিয়ে। তাহলে অধিকার এবং কর্তব্য নিয়ে যেহেতু নাগরিককে 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অধিকার এবং কর্তব্য। এরপর আসেন আবার নাগরিক দিককে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা নাগরিকের অতীত দিক, বর্তমান দিক, ভবিষ্যৎ দিক। এরপর আমরা এসেছি কোথায়? নাগরিকের রূপ নিয়ে। একটা হচ্ছে আন্তর্জাতিক, একটা হচ্ছে স্থানীয়, আর একটা হচ্ছে জাতীয়। ক্লিয়ার? এরপর আসেন, আপনার একটা কথা হতে পারে স্যার, এই যে পৌরনীতির ধারণা বা পৌরনীতি সুশাসনের ইংলিশগুলা কি বা বেসিকগুলা কি আসে? এবার আমরা প্রথমত পৌরনীতি কাকে বলে, কয় প্রকার, নাগরিক রূপকে, দিককে, এগুলো একটু জানলাম। এবার আমরা একটু বেসিক নিয়ে ঝালাই করব। কেমন? তাহলে তোমাদেরকে ওই যে বলেছিলাম বেসিকটুকু আমি ক্লাসের শুরুতে পড়াইনি, আগে তোমাদেরকে পৌরনীতি কাকে বলে, পৌরনীতি কয় প্রকার, এই যে নাগরিক দিক রূপ, এগুলো আমি একটু আগে পড়াই ফেলছি। তো এবার আসো আমরা একটু এই যে পৌরনীতির ইংলিশ কি বা শব্দটা এসেছে কোত্থেকে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, হোয়াইট বোর্ডে লক্ষ্য করো, আমি তোমাদেরকে বলি। প্রথমত দেখো, আমরা পৌরনীতিকে বলি কি? সিভিক্স অর্থ কি? পৌরনীতি। সিভিক্স অর্থ কি? পৌরনীতি। সিভিক্স অর্থ কি? পৌরনীতি। এখন এই যে সিভিক্স অর্থ
পৌরনীতি, কিন্তু এই শব্দগুলো এসেছে কোত্থেকে? বা সিভিক্স শব্দটা হচ্ছে একটা ইংরেজি শব্দ, কিন্তু এর বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। কিন্তু তোমার মাথায় প্রশ্ন হচ্ছে স্যার সিভিক্স শব্দটা কোত্থেকে এসেছে? আসো, সিভিক্স শব্দটা এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। ল্যাটিন শব্দ কি থেকে? সিভিস এবং সিভিটাস থেকে। ল্যাটিন শব্দ কোথা থেকে এসেছে? সিভিস এবং সিভিটাস থেকে, অর্থাৎ সিভিস এবং সিভিটাস থেকে। তো তাহলে বলেছি কি সিভিস এবং সিভিটাস থেকে। তাহলে সিভিস এবং কোথা থেকে এসেছে? সিভিটাস থেকে। এখন এই দুটো শব্দ কি শব্দ স্যার? দুটা শব্দ হচ্ছে ল্যাটিন শব্দ। দুটা শব্দ কি শব্দ? ল্যাটিন শব্দ। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা হয়তো ক্লাসের মাঝখানে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, খেয়াল করো না। তারপর আমি আবার বলে দিচ্ছি, এই সিভিক্স অর্থ হচ্ছে পৌরনীতি। সিভিক্স অর্থ হচ্ছে পৌরনীতি, এটা একটা ইংরেজি শব্দ, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে পৌরনীতি। এই দুটো শব্দ এসেছে সিভিস এবং সিভিটাস থেকে। এই সিভিস এবং সিভিটাস দুটা হচ্ছে কী শব্দ? ল্যাটিন শব্দ। এখন তোমার কথা হচ্ছে স্যার সিভিস অর্থ কী এবং সিভিটাস অর্থ কী? আমরা একটু এই পাশে লিখি, সিভিস অর্থ কী এবং সিভিটাস অর্থ কী। তো সিভিস অর্থ হচ্ছে স্যার, সিভির অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সিভিস অর্থ কি? নাগরিক। সিভিস অর্থ কি স্যার? নাগরিক। আর এটার অর্থ কি? নগর রাষ্ট্র। এটার অর্থ কি? নাগর রাষ্ট্র। তাহলে তোমরা কি লক্ষ্য করতে পেরেছো সিভিস অর্থ কি এবং সিভিটাস অর্থ কি আমরা কি বলতে চাচ্ছি? তাহলে বলতেছি কি, সিভিস অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তাহলে আমরা বলছি কি স্যার, সিভিস অর্থ নাগরিক এবং সিভিটাস অর্থ কি? নগর রাষ্ট্র। অর্থাৎ তোমরা যদি দেখো পরিণতি হলো নগর রাষ্ট্রে বসবাস। অর্থাৎ তোমাকে যখন জিজ্ঞেস করা হবে পরিণতি কোন ধরনের বিজ্ঞান, তাহলে তুমি বলবা পরিণতি হচ্ছে নগর রাষ্ট্র বসবাসরত নাগরিকদের আচার আচরণ সম্পর্কিত বিজ্ঞানী হচ্ছে কি পৌরনীতি। তো বুঝতে পারছো? তাহলে আমরা যদি পুরো ক্লাসটা একটু রিক্যাপ করি, দেন তোমাদের সাথে আজকের ক্লাস এতটুকুই, অর্থাৎ আমরা আজকের ক্লাস আর বাড়াবো না। তো আমি একটু তোমাদের সাথে রিক্যাপ করি। প্রথমত পৌরনীতি কাকে বলে তোমরা জানো, তারপর পৌরনীতির প্রকারভেদগুলো তোমরা জানো, তারপর তোমাদেরকে আমি নাগরিকের প্রকারভেদ শিখিয়েছি, দিককে, তারপর রূপকে, এসব নিয়ে কথা বলছি। তারপর বেসিকগুলো পড়ছি। এই যে সিভিস অর্থ পৌরনীতি, সিভিস এবং সিভিটাস থেকে। তো বলতেছি ওই যে সিভিস অর্থ নাগরিক এবং সিভিটাস হচ্ছে নগর রাষ্ট্র। এই সিভিক্স শব্দটা দুটা শব্দ নিয়ে গঠিত, সিভিস এবং সিভিটাস, অর্থাৎ দুটো ল্যাটিন শব্দ মিলে গঠিত হয়েছে। তো আশা করি তোমাদের কোনো ঝামেলা থাকবে না। চেষ্টা করেছি মোটামুটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো এই অধ্যায়ের আরেকটা ক্লাস নিব, দেন প্রথম অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই আমাদের ওমার স্টুডিওদের সাথে থাকবা, আমাদের জন্য দোয়া করবা, তোমাদের জন্য যাতে আমরা বেস্ট সার্ভিসটু দিতে পারি। তো আর যেটা মেন কথা, আমাদের পেজটা একটু ফলো দিবা এবং পাশে থাকবা। আসসালামু আলাইকুম।